জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন থাকার কারণে, এবং ক্ষয়িষ্ণু ভোটের জন্য অ্যাপ্রোচই করার সুযোগ পাবে না। সুতরাং এটা এনসিপির কৌশল হতে পারে, এটা অস্বাভাবিক না। আমি ওই দলে হলে আমিও তাই করতাম। যে একটা বিষয় অনেকে বলার চেষ্টা করেন যে ধরেন এই সময়ে অন্তর্বর্তী সরকার তাদের যারা প্রধান স্টেক হোল্ডার, যদি আমরা ধরেও নেই এনসিপিকে, তারা আসলে এই আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা আসলে চায় কিনা, অনেকের মধ্যে সন্দেহ আছে। বিএনপিরও কেউ কেউ এই সন্দেহটা পোষণ করেন যে সরকারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদের মনে হয় না যে আসলে এই সময়ের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এই সময় নির্বাচন হলে অ্যাপারেন্টলি যেটা বিশ্বাস করা হয় যে বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, বিএনপি যদি চলে আসে, তখন তো এই সরকার, এদের যে স্টেক হোল্ডার, তাদের তো আসলে গুরুত্ব থাকে না রাজনীতিতে। ফলে তারা চাইবেন যে নির্বাচনটা দীর্ঘায়িত হোক, বিলম্বিত হোক। তাহলে আওয়ামী লীগের এই রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে কি এক অর্থে বিএনপিকেও চাপে ফেলার চেষ্টা করা হলো কিনা? এটা তো উল্টোটাও হতে পারে। এই আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না করলে নির্বাচন নয়, এই দাবি তো এনসিপির। তাদের তো একটা দাবি পূরণ হয়ে গেল। তার মানে নির্বাচনের জন্য যে দাবিগুলো এনসিপি আনছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল এই নিষিদ্ধ করা এবং বিচার। সেই দুইটা কাজ কিন্তু গতি পেল এবং একটা অ্যাচিভ হয়ে গেল কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ মানে আলটিমেটলি একটা দলের যদি কর্মসূচি না থাকে, না পারে, আলটিমেটলি এবং এই নিষিদ্ধর ধারাবাহিকতা হচ্ছে একই ধারায় পড়ে যাবে আপনি নির্বাচনী আইনের, সেটা হলো নিবন্ধন বাতিলের বিষয়টা সামনে আসবে। ফলে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এখন সময়ের ব্যাপার মাত্র। ফলে আপনার এনসিপি বা অন্য যারা চাইতো তাদের একটা দাবি তো পূরণ হয়ে গেল। এক। দুই হলো, এটা বাস্তবতা, রাজনীতি হচ্ছে একটা কৌশলের খেলা। এটা কৌশলের খেলা। সেই কৌশলে যেরকম বাংলাদেশে মূলত দীর্ঘদিন ধরে চারটা মেইন প্রধান দুইটা দল ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ, আর তার নিচে আরও দুইটা প্রধান দল ছিল যারা রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতো, যে কারণে আওয়ামী লীগ বিএনপি উভয়েই একে অপরের দিকে হাত বাড়াতো, টানাটানি করতো কে তার কার দলে নিবে। সেগুলো জামাত ইসলাম, যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, আর একটা হচ্ছে এরশাদের জাতীয় পার্টি, যারা ৯০-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি, স্বৈরাচার। সুতরাং এই দুই পরাজিত শক্তিকে, দুইটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, একটা স্বাধীনতার ঘোষণা দেওয়া সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, একজন মুক্তিযোদ্ধার গড়া দল বিএনপি, আর একটা মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল হিসেবে যারা নেতৃত্ব দিয়েছিল সেই দল আওয়ামী লীগ। দুইটা দলই কিন্তু স্বৈরাচার এবং স্বাধীনতা যুদ্ধে পরাজিত। যারা এই দুই দলের হাতেই পরাজিত হয়েছে তাদেরকে কিন্তু কোলে তুলতে চাইতো। ঠিক সেই চারটা দলের মধ্যে আওয়ামী লীগ পালিয়ে গেছে পতিত, জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন থাকার কারণে, এবং ক্ষয়িষ্ণু দল হিসেবে আছে বিএনপি, জামায়াত ইসলাম, আর নতুনভাবে আবির্ভূত এনসিপি, গণ অভ্যুত্থানের মাধ্যমে আবির্ভূত দল এনসিপি। সেই অবস্থায় যদি এই রাজনীতিটা যদি বিলম্ব হয়, তাহলে এনসিপি মনে করতেই পারে আমরা মাত্র দল গঠন করেছি, সারা দেশে তো এখনো আমাদের নেতাদের লোকালি জনগণ চিনে না। ইলেকশন করতে হলে শুধু এখানে বক্তৃতা, বিবৃতি আর পত্রিকা দিয়ে তো ইলেকশন হয় না। নিজের এলাকায় সংগঠন লাগবে, কর্মী লাগবে, জনগণ তাদেরকে নামে এবং চেহারায় চেনে, সেই বিষয়টা লাগবে। সেই বিষয়টা না হলে ভোটের জন্য অ্যাপ্রোচই করার সুযোগ পাবে না। সুতরাং এটা এনসিপির কৌশল হতে পারে, এটা অস্বাভাবিক না। আমি ওই দলে হলে আমিও তাই করতাম যে সময় পেলে ভালো হবে। জামায়াত ইসলাম তাদের মতো গুছিয়ে নিতে পারলে মনে করতে পারে সময় পেলে ভালো হবে। বিএনপি আবার নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে এটা ধারণা করে, বা দেশের মানুষও মনে করে তারা আগে নির্বাচন হলে সুবিধা হয়। ফলে এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এই যে রাজনৈতিক কৌশল, এটা থাকবে। এই কৌশলে যে উইন করবে তারা রাজনীতিতে উইনার হয়। তবে আমার ধারণা বিএনপি এই মুহূর্তে রাজনীতিতে যত বড় স্টেক হোল্ডার, সরকার বিএনপিকে একেবারে অচ্যুত রেখে যা খুশি তাই করবে, বা জামায়াত ইসলামও যখন দেখবে বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে তখন সেটা সায় দিবে, এটা আমার বিশ্বাস হয় না।